তিনটা ইস্যু বলতে চাই যে ক্যাপিটাল মার্কেট বাংলাদেশে কেন আজকে এই অবস্থায় আছে, কেন আমরা দেবপ্রিয়দার যে প্রেজেন্টেশনে যেটা দেখলাম, আপনারা আমার এখানে যারা মার্কেট প্লেয়ার্স আছে আপনারা আমাদের সবার চেয়ে ভালো জানেন। আমি মনে করি তিনটা লেভেলে ফেইলিওর হয়েছে এবং ওইটা পলিটিক্স এবং পলিসির সাথে যুক্ত। প্রথম ফেইলিওর হয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, আমি বলবো কি। দ্বিতীয় ফেইলিওর ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি লেভেলে। তৃতীয় ফেইলিওরটা ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং। তো প্রথমটা যেটা আমি বলছি পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস, ব্যাংক ব্যবস্থার উপর যে এক্সেসিভ ডিপেন্ডেন্স, এটা কিন্তু মার্কেট বেসড ওয়েতে শুধুমাত্র হয়নি, এটার পলিটিক্যাল ইকোনমি আছে। এই বাংলাদেশে ডক্টর মুস্তাক খানও এই পলিটিক্যাল ইকোনমির অনেকগুলো বিষয় রেফার করলেন। বাংলাদেশে ব্যাংক মালিকরা, ব্যাংকিং সেক্টরের স্টেক হোল্ডার্স, তারা অনেক বেশি ইনফ্লুয়েন্স পুল করতে পেরেছে হিস্টোরিক্যালি, সেই 80-র দশকের শুরুর থেকে, যখন থেকে আমরা প্রাইভেটাইজেশন অথবা আমরা ইকোনমিক রেগুলেশন থেকে প্রুডেন্সিয়াল রেগুলেশনে গেলাম। ব্যাংকিং সেক্টর এবং পলিটিক্সের যে নেক্সাস, সেই কারণে ফাইন্যান্সিয়াল মার্কেটস এর মধ্যে ব্যাংকিং মার্কেট অনেক বেশি ইনফ্লুয়েন্স পুল করে ওভারঅল পলিসিগুলো তাদের দিকে ডমিনেন্ট বা স্কিউড করে রেখেছে, ফেভারেবল। সেই কারণে আমরা ক্যাপিটাল মার্কেটের যে ডেভেলপমেন্ট, সেই জায়গায় যেতে পারিনি। আপনি দেখেন কিন্তু এটা কতটা ডেঞ্জারাস। আমি কেন বলছি এটা ফেইলিওর, পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেটস ফেইলিওর। এটার জন্য আমাদের একটা আনসাস্টেইনেবল এবং খুবই অ্যাডভার্স স্ট্রাকচার তৈরি হয়েছে, কাঠামো ফাইন্যান্সিয়াল মার্কেটসে। ব্যাংকিং সেক্টর 90% অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, নাম্বার ওয়ান কিন্তু এটা এমন একটা মানে পৃথিবী জুড়ে এটা এমন একটা সেক্টর যেটা আসলে লং টার্ম ফাইন্যান্স বা মধ্যম মেয়াদী ফাইন্যান্সও খুব বেশি করার কথা না। আমাদের দেশে 75% আমাদের যে ব্যাংকের যে ডিপোজিট, যেখান থেকে ব্যাংকের ইনভেস্টমেন্ট শক্তিটা আসে শর্ট টার্ম, কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটটা না থাকায় বা শক্তিশালী না হওয়ায় বা শক্তিশালী না করার উদ্যোগ না হওয়ায় ব্যাংকিং ব্যবস্থার উপর এই আমাদের যে ওভারঅল লেন্ডিং শর্ট, মিডিয়াম এবং লং টার্ম পুরোটা গিয়ে পড়েছে সেই জায়গাটায়। এবং সেটা সম্ভব হয়েছে ব্যাংক মালিক বা ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার্স, তাদের শক্তি এবং তাদের যে ভেস্টেড ওই যে স্বার্থের দ্বন্দ্ব, প্রফেসর খান যেটা বললেন, সেই জায়গায় তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার ফলে আমাদের একটা স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে গেছে ফাইন্যান্সিয়াল মার্কেটসে। কিন্তু এটা কি সামনের দিকে সাস্টেইন করা সম্ভব? এটা অলরেডি ইট ইজ ভেরি ড্যামেজিং। এটা সামনে তো প্রশ্নই আসে না। কেন বলছি? আমাদের দেশের যে টোটাল ইনভেস্টমেন্ট হয় তার অনলি 25% আসে ব্যাংক এবং ক্যাপিটাল মার্কেট থেকে। বাকিটা ফরেন ইনভেস্টমেন্ট, সরকারের ফরেন লোন, প্রাইভেট সেক্টরের ফরেন লোন এবং ডেফিসিট বাই। সুতরাং আমাদের যে ইনভেস্টমেন্ট প্রয়োজন, কেন আমরা 23%-এর আশেপাশে আটকে আছি জিডিপির আজকে বহু বছর? কেন আমরা 28-29-এ যেতে পারছি না? আর যেখানে যেতে হবে 2040-এর মধ্যে 36, সেখানে তো প্রশ্নই আসে না বর্তমান অবস্থা যদি টিকে থাকে। এবং আমার 36% প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি যদি নিতে হয়, বর্তমানে যে টার্গেটটা আছে, আমরা পারছি না 23-এর উপর, কিন্তু টার্গেট আছে 28% প্রাইভেট ইনভেস্টমেন্টে। 28%ও যদি আমরা অ্যাচিভ করি, $142 বিলিয়ন অ্যানুয়ালি আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট সাপোর্ট প্রয়োজন হবে। কিন্তু 2040-এ গিয়ে এটা $750 বিলিয়ন লাগবে, কারণ আমার ইকোনমির যে প্রজেকশন অবভিয়াসলি 3.3%, যেটা এই বছরের গ্রোথ রেট, সেই গ্রোথ রেটে গেলে সেটা যাবে না। কিন্তু আমরা আশা করছি যে আগামী বছর হয়তো আমরা এই বিভিন্ন ইকোনমিক ম্যানেজমেন্ট রিকভারি বা ইকোনমিক রিকভারির উপর ভিত্তি করে হয়তো 5.5 বা 6-এর কাছাকাছি যেতে পারবো এন্ড অফ নেক্সট ফিসক্যাল ইয়ার। তো সেই ধারা যদি থাকে, $750 বিলিয়ন আমাকে অ্যানুয়ালি প্রাইভেট ইনভেস্টমেন্ট টু জিডিপি, সেই জায়গায় যদি দেখি, এটা কোত্থেকে আসবে? ব্যাংক তো অলরেডি তার দায়িত্বের চেয়ে অনেক বেশি পালন করছে। সামনে কি আমার সেই টাকাটা দিতে পারবে ব্যাংক? অসম্ভব। ক্যাপিটাল মার্কেটকে সেই জায়গায় আসতে হবে। আমার এসএমই, আপনারা যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি দেখেন 2019-এ অ্যানুয়ালি $2.8 বিলিয়ন ইনভেস্টমেন্ট এসএমই ফাইন্যান্সিং ডেফিসিট। আপনারা যদি আইএফসি হাউজিং বা রিয়েল এস্টেট ফাইন্যান্সিং একটা রিপোর্ট দেখেন 2021-এর, এফোর্ডেবল হাউজিং $2 বিলিয়ন পার অ্যানাম ফাইন্যান্সিং ডেফিসিট। আমার ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং, গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার আউটলুকের তথ্য যদি আপনারা দেখেন, 2020 থেকে 40 পর্যন্ত $608 বিলিয়ন কোর ইনফ্রাস্ট্রাকচারে লাগবে। বছরে সেই জায়গায় অ্যাবাউট 10 থেকে 15 বিলিয়ন ডলারের ডেফিসিট আছে। তো এই টাকাগুলো কোত্থেকে আসবে? ফাইন্যান্সিয়াল মার্কেটসে ব্যাংকের পক্ষে তো এটা করা সম্ভব না। সুতরাং ক্যাপিটাল মার্কেটে যদি আমি এইখানে যাওয়া ছাড়া উপায় নেই, এবং সেখানে যেতে গেলে দ্য পলিটিক্যাল ইকোনমি ফেভারিং ব্যাংকিং
সাপোর্টেড বাই দ্য ব্যাংক ওনার্স, সেই জায়গায় আমাদেরকে সেটা ভেঙে দিতে হবে, ক্যাপিটাল মার্কেটের জায়গায় নিয়ে আসতে হবে। আমার সেকেন্ড পয়েন্ট, যে জায়গায় ফেইলিওর হয়েছে, পলিসি অ্যান্ড রেগুলেটরি ফেইলিওর, এগুলো হয়তো আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন। তারপর প্রথম আমি যেটা বলবো, আমার ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাই, ইনস্ট্রুমেন্টস নাই, আমার এনাফ ভালো ইদার ইকুইটি নাই, এবং ডেট মার্কেট তো নাই। আমি কয়েকটা জিনিস এখানে বলতে চাই। আপনি যদি ক্যাপিটাল মার্কেট ডিপেন মানে গভীর করতে চান, ভাইব্রেন্ট করতে চান, খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট ডেট মার্কেট, যেটা বাংলাদেশে মানে ওয়েল ফাংশনিং তো নাই, এটাকে হার্ডলি মার্কেট বলা যায়। রিসেন্ট আমার মনে হয় 1 না 2 বছর হলো যে গভর্নমেন্ট ডেট, গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেড করতে দিয়েছে এখানে। আমাদের টোটাল অ্যাবাউট 22% মতো টোটাল মানে বন্ড মার্কেটের সাইজ আমাদের টোটাল ক্যাপিটাল মার্কেটে, অনলি 6 বা মেবি 9% ইজ ট্রেডেবল, আর বাকিটা ট্রেডেবল না। ওই যে ন্যাশনাল সেভিংস ডিরেক্টরেট ইস্যু করে, ইটস নট ট্রেডেবল, এবং সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন না, যার ফলে আমার বেঞ্চমার্ক রেট হচ্ছে না, রিস্ক ফ্রি রেট রোবাস্ট ওয়েতে এস্টাবলিশ হচ্ছে না। দ্বিতীয় হলো ইকুইটি এবং ডেট, কর্পোরেট, আমাদের যে কর্পোরেট ইকুইটি এবং ডেট লিস্টিং, সেটা কেন হচ্ছে না? ট্যাক্স ইনসেন্টিভ, অনেক কিছু বলার আছে কিন্তু সময় নাই। ট্রেডিং স্ট্রাকচার বা ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার, সেখানে এনফোর্সমেন্ট অফ প্রপার্টি রাইটস, ডিসপিউট রেজলিউশন, এফিসিয়েন্সি অফ ট্রানজাকশন, সেই জায়গায় অনেক উন্নতি হয়েছে গত 20, 25, 30 বছরে, কিন্তু আমরা নোওয়্যার নিয়ার ওয়্যার উই শুড বি। তার সাথে আছে আমাদের ইস্যুয়েন্স কস্ট, রেগুলেটরি অ্যাপ্রুভাল প্রসেস, কমিশনার মহোদয় আছেন আজকে, আমাদের অ্যাপ্রুভালে আজকে দিলে কবে বের হবে আমরা জানি না, 1 বছর, 1.5 বছর, 2 বছর, বাই দ্য টাইম ইট কামস আউট ওভারঅল ইনসেন্টিভ নষ্ট হয়ে যায়, ওভারঅল বেঞ্চমার্ক নাম্বারস নষ্ট হয়ে যায়। এবং তার সাথে সাথে আছে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টরের যে খরা, আমাদের রিটেল মার্কেট ইনভেস্টর আছে, এটাকে আমরা খারাপ বলবো না, কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না। ক্যাপিটাল মার্কেট ইজ নট আ মেকানিজম টু মেক ডে টু ডে মানি, ইট ইজ আ লং টার্ম ফাইন্যান্স মেকানিজম, এবং সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব প্রয়োজন, এবং ইনস্টিটিউশনাল সাপ্লাই অফ ফান্ডস প্রয়োজন। সেই জায়গায় বাংলাদেশ পিছিয়ে আছে, নট বিকজ অফ ক্যাপিটাল মার্কেট রিলেটেড পলিসি, ব্রডার ইকোনমিক পলিসি। আমরা ইন্স্যুরেন্স সেক্টর ঠিক মতো ডেভেলপ করতে পারিনি, যার ফলে ইন্স্যুরেন্স সেক্টর ইজ ওয়ান অফ দ্য টপ 2 ইনভেস্টর ইন ক্যাপিটাল মার্কেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আরেকটা হলো প্রভিডেন্ট ফান্ডস। তো এই দুইটা জায়গাতেই আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু ইন্স্যুরেন্সে আপনারা যদি দেখেন, আমরা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেটা যেটা সারপ্লাস ইনভেস্টমেন্ট হয়, বা সেটা যেহেতু পুরো প্রিমিয়ামটা যায়, $5 বিলিয়ন বাংলাদেশের মার্কেট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের এই টাকাটা এখানে ঢুকছে না, ওরা খুব সেফ জায়গায় ব্যাংকে বা সরকারি ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করে রাখছে। প্রভিডেন্ট ফান্ড অত্যন্ত দুর্বল, পেনশন ফান্ডস যেটা আমরা বলি, তারপরেও $1 থেকে $1.5 বিলিয়ন আছে বলে ধারণা করা হচ্ছে। এর অলমোস্ট কিছুই ক্যাপিটাল মার্কেটে আসে না। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স মার্কেট পেনিট্রেশন, পেনশন ফান্ডস, এগুলো আমরা ডেভেলপ করতে না পারবো, আমার ইনস্টিটিউশনাল ইনভেস্টর আসবে না। এবং বাংলাদেশের মার্কেট কিছু গ্লোবাল ইন্টিগ্রেশন হয়েছে, যেমন সাংহাই বা শেনজেন, একটা কিছু বোধ হয়েছে, ইফতি নিজেও ইনভলভ ছিল, কিন্তু আমরা গ্লোবাল বেঞ্চমার্ক থেকে অনেক দূরে। আমাদের ইনক্লুশন ইন সাম অফ দ্য ইন্টারন্যাশনাল ইন্ডেক্স, যেগুলো ইন্ডাইসেস, সেই জায়গায় আমাদেরকে ঢুকতে হবে। যেমন জেপি মর্গান বন্ড মার্কেট ইন্ডেক্স আছে, যেমন MCSI আছে, সেটা আপনার মর্গান স্ট্যানলি, হ্যাঁ, MSCI, যেগুলো ফ্রন্টিয়ার মার্কেট ইন্ডেক্স। আপনার যেগুলো ফান্ড ম্যানেজার পৃথিবী জুড়ে, ওয়াল স্ট্রিট বলি, সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, তারা কিন্তু এই গ্লোবাল ইন্ডেক্স গুলোকে ফলো করে, এবং একটা মার্কেট যেখানে ফান্ড অ্যালোকেট করবে সেগুলো রিফ্লেক্টেড নাকি গ্লোবাল ইন্ডেক্স, এগুলো দেখে। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় যায়নি, আমার মনে হয় সেই জায়গা দেখতে পারে। আমি ফাইনালি শেষ করবো সবচেয়ে গুরুত্বপূর্ণটা দিয়ে, আমাদের ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ ক্যাপিটাল মার্কেট সবসময়ই অনুপস্থিত ছিল। আমি কেন বলছি, আমাদের কি, আপনারা একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের কি কোনো গ্রোথ ফাইন্যান্স স্ট্র্যাটেজি আছে? জাতীয় নাই। বাংলাদেশের কি কোনো লং টার্ম ফাইন্যান্স কৌশল বা পলিসি আছে? নাই। সুতরাং, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি, আমাদের যে 3টা কমপ্লিমেন্টারি পলিসি, যেগুলা ক্যাপিটাল মার্কেটকে ডে টু ডে বা শর্ট টু মিডিয়াম টার্মে ইনফ্লুয়েন্স করতে পারে, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং ইনভেস্টমেন্ট পলিসি, এই 3টা জায়গাতে ক্যাপিটাল মার্কেট খুব একটা ফিচার করে না। মনিটারি পলিসিতে আমার ইন্টারেস্ট রেট কি থাকবে, আমার ক্রেডিট টু মার্কেট
সেই জায়গায় আমার কতটুকু আমি অ্যালাউ করব, কতটুকু এক্সপ্যানশনারি, সেখানে কি 500 কোটির উপরে হলে ব্যাংক দেবে নাকি ব্যাংক অন্য জায়গায় যাবে, সেখানে কি 2 বছরের উপরে হলে ব্যাংক দেবে নাকি ক্যাপিটাল মার্কেটে যাবে, এগুলো মনিটারি পলিসি এখনো দেখেনি। ফিসকালে যেটা হয়েছে, ট্যাক্স ইনসেন্টিভ অবভিয়াসলি ইজ এ বিগ ইস্যু, বাট ওর চেয়ে বড় ইস্যু সরকার এখনো তার পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, সরকারের অর্থ মন্ত্রণালয় যে স্ট্র্যাটেজির আন্ডারে চলে, পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি পিআইও, সেখানে যে ডেট ম্যানেজমেন্ট আছে, সেই ডেট ম্যানেজমেন্টে এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেট অলমোস্ট নাই বললেই চলে। ওই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ কিছু ইউজ হয় আর কিছু ব্যাংক ডিরেক্ট বরোইং করে, কিন্তু পৃথিবী জুড়ে যদি আপনি অর্থ মন্ত্রণালয়গুলো যান, তাদের পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে ডেট ম্যানেজমেন্টে বা মোবিলাইজেশন অফ ফান্ডে ক্যাপিটাল মার্কেট লোকাল এন্ড গ্লোবাল দুইটাই কিন্তু অত্যন্ত বড় একটা বিষয়। এবং ফাইনালি বাংলাদেশের ইনভেস্টমেন্ট পলিসি, বাই দ্য ওয়ে বাংলাদেশের কিন্তু কোনো বিনিয়োগ নীতি নাই, আপনারা জানেন নাকি জানি না। একমাত্র আইন বাংলাদেশের বিনিয়োগের সাথে সম্পর্কযুক্ত 1980 সালের ফিপা, ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, ওটা ফরেন ইনভেস্টমেন্ট কেন্দ্রিক, 1980 সালের কনটেক্সটে বানানো। প্রাইভেট ইনভেস্টমেন্ট বাংলাদেশে ইজ ফার লার্জার দেন ফরেন ইনভেস্টমেন্ট, কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আমার লাগবে এই 2025 এবং আগামী 20 বছরের কনটেক্সটে। সেই ইনভেস্টমেন্ট পলিসিটা, আমাদের কোনো ইনভেস্টমেন্ট পলিসি নাই, এবং যদি থাকতো সেখানে ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিং কোত্থেকে আসবে, ক্যাপিটাল মার্কেটের রোল কি হবে সেই জায়গায়, কোয়ালিটি অফ ফান্ডস, টাইপ অফ ফান্ডস, এক্সিট মেকানিজম যেটা মেইনলি ক্যাপিটাল মার্কেট দিয়ে হয়, সেগুলো আমাদের থাকতো, কিন্তু আজকে নাই। সুতরাং 3টে জায়গায়, পলিটিক্যাল ইকোনমি অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, সেকেন্ড পলিসি এন্ড রেগুলেটরি ডিরেক্ট ফেইলিয়ার্স, আর থার্ড ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ ক্যাপিটাল মার্কেটের অনাথ অবস্থা। এই 3টে জায়গায় মিলে আমরা আজকে এই জায়গায় আছি। আমাকে